হ্যালো ফেনী, আমার নানি ঘুরতে আসছি ফেনী। আজকে ফেনীকে এমন ভাবে দেখাবো যেটি আপনি আগে কখনো দেখেননি। তো চলুন একসাথে দেখা যাক। আজকের এই ভিডিওতে ফেনী জেলার সমস্ত সৌন্দর্য আপনার সামনে প্রেজেন্ট করবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ ফেনী। ফেনী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মধ্যযুগে কবি ও সাহিত্যিকদের লেখা একটি বিশেষ নদীর স্রোতধারা ও ফেরি পারাপারের ঘাট হিসাবে ফণী শব্দের ব্যবহার পাওয়া যায়। আর এই ফণী শব্দ থেকে একটি নদীর নাম দেওয়া হয় ফেনী। ধারণা করা হয় এই ফেনী নদীর নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয় ফেনী। ফেনীতে আপনি বাস এবং ট্রেন যোগে 4 থেকে 5 ঘন্টার মধ্যে খুব সহজেই চলে আসতে পারবেন। আপনি যদি ফেনী শহরে রাতে থাকেন তাহলে অবশ্যই ফেনী শহরের রাতের সৌন্দর্য দেখবেন ছোট একটি শহর কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আসলে ফেনী শহর রাতের দেখতে খুবই সুন্দর লাগে। আপনি যদি রাতে থাকেন অবশ্যই এই রাতের সৌন্দর্য দেখে নেবেন। শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি ফেনী জেলা থেকে। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেনী সরকারি কলেজ। এটি ফেনী জেলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি কলেজ। একেবারে ফেনী শহরের প্রাণকেন্দ্রেই এই সরকারি কলেজের অবস্থান এবং এই কলেজটি প্রতিষ্ঠিত হয় 1922 খ্রিস্টাব্দে এবং তখনকার সময় এই কলেজটি দক্ষিণ পূর্ব বাংলার সব থেকে স্বনামধন্য একটি কলেজ ছিল। কলেজটি যখন প্রতিষ্ঠিত হয় তখন বৃহত্তর নোয়াখালীতে এটিই ছিল উচ্চতর শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান। সারা ভূভারত জুড়ে অসহযোগ আন্দোলন, খেলাফত ও স্বরাজ আন্দোলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থিতিকর পরিস্থিতির মধ্যেও এই কলেজটি নির্মাণ করা হয়েছিল। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন ব্রিটিশ সৈন্যরা এই কলেজে অবস্থান নেয় এবং এই কলেজকে তারা মিত্রবাহিনীর একটি হসপিটাল হিসাবে বা অস্থায়ী হসপিটাল হিসাবে এর কার্যক্রম শুরু করে। কিন্তু এই কলেজের যে কার্যক্রমটা সেটা চলে যায় ব্রাহ্মণবাড়িয়াতে এবং সেখানেই হচ্ছে এই কলেজের কার্যক্রম শুরু হয়। কিন্তু যখন যুদ্ধ শেষ হয়ে যায়, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, তখন আবার হচ্ছে এই কলেজে পুনরায় এর কার্যক্রম শুরু হয়। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, ব্রাহ্মণবাড়িয়াতে যেখানে এই কলেজের কার্যক্রম শুরু হয়েছিল সেইখানে আরেকটি কলেজ নির্মাণ করা হয়। এই কলেজটি যেমন অনেক বড় একটি কলেজ, এই কলেজটি দেখতেও খুবই সুন্দর। আর এই কলেজের সামনে খুবই সুন্দর একটি দিঘি আছে। তো চলুন দিঘিটি দেখে আসি। বর্তমানে আমি ফেনী জেলার খুবই সুন্দর একটি জায়গায় আছি এবং এটিকে ফেনী জেলার প্রাণকেন্দ্র বলা হয়। আমার হাতের এই পাশে আছে একটি দিঘি, এই দিঘির নাম হচ্ছে রাজাজির দিঘি অ্যান্ড এই দিঘিটি 5 থেকে 700 বছরের পুরনো একটি দিঘি। অ্যাকচুয়ালি একজন রাজার কন্যাকে কেন্দ্র করে নাকি এই দিঘিটি খনন করা হয় এবং ওই যে রাজাঝির মানে রাজার মেয়ে, ওই নাম অনুসারে এই দিঘির নামকরণ করা হয়েছে রাজাজির দিঘি। মূলত বিকেল বেলাতে এই স্থানটা আড্ডাটা একটু বেশি হয় এবং এখানে অনেক কাপল থাকে। আর এই যে বসার যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আপনি বিকেলবেলা আসলে মনে হয় না ফাঁকা পাবেন। এখন হয়তো 2-1টা জায়গা ফাঁকা আছে, আমি পেয়েছি ফাঁকা, অ্যান্ড আপনি পেতে পারেন। কিন্তু বিকেলবেলাটা কিন্তু এখানে প্রচুর পরিমাণ জমজমাট হয়ে যায়। এখন দিঘির পাশে অনেক হচ্ছে ছোট ছোট দোকান পেয়ে যাবেন, ফুচকা বলেন, মানে একটা পার্কে বা হচ্ছে একটা দর্শনীয় স্থানে যা যা থাকে সব কিছুই আপনি এখানে পাবেন। আর আমার হাতের এই পাশে ছোট একটা মার্কেট রয়েছে, স্ট্রিট মার্কেট রয়েছে, এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড হচ্ছে এখানে হাঁটতে আপনার বেশ ভালো লাগবে, কারণ দিঘির একটা সতেজনেস আপনার মধ্যে কাজ করবে।
আমার সামনেই রয়েছে দিঘিটি, আর হচ্ছে আমি এখন দিঘিটির ওয়াকওয়ের উপরে। অ্যাকচুয়ালি এই দিঘিটিকে হচ্ছে চারোপাশ থেকে ঘেরাও করেছে, মূলত চারোপাশ না, মানে 2 থেকে আড়াই পাশ হচ্ছে ঘেরাও করেছে ওয়াকওয়ে দিয়ে। এবং আমার পিছনে রয়েছে কিন্তু সরকারি কলেজ। আসলে কলেজ, তারপর হচ্ছে এই দিঘির সৌন্দর্য, দুটো মিলিয়ে খুবই সুন্দর একটি জায়গা, চমৎকার একটি জায়গা। আপনি যদি ফেনী জেলা আসেন আর এই ফেনীর প্রাণকেন্দ্রে যদি না আসেন তাহলে কিন্তু অনেক বড় একটা ভুল করবেন বা মিস করবেন। তো অবশ্যই অবশ্যই আপনি যদি ফেনীতে ট্রাভেল করতে আসেন বা ফেনী যদি স্থানীয় হন, এই যে দিঘির পাশে আসবেন, বসবেন, এই জায়গাটাকে উপভোগ করবেন, বেশ ভালো লাগবে। এখন এখান থেকে 50 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব সোনাগাজী, সেখান থেকে আবার 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব বাদামতলি বাজার, আর সেখান থেকে জনপ্রতি 15 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব মুহুরী প্রজেক্টে। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরো স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে। টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে। লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গেজেট অর্ডার করতে পারবেন। তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। বর্তমানে এখন আমি আছি ফেনী জেলার সব থেকে বড় প্রজেক্ট তথা বাংলাদেশের অন্যতম বড় একটি প্রজেক্ট মুহুরী প্রজেক্টে। এই মুহুরী প্রজেক্ট বা প্রকল্পটি বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ সেচ প্রকল্প, এবং আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশে প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এইখানেই নির্মাণ করা হয়। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক বিস্তীর্ণ জায়গা, এবং এটি একটি বড়, বাংলাদেশের সব থেকে বড় মৎস্য জোন হিসেবেও কাজ করে। এত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে প্রকল্প বা প্রজেক্টকে কেন্দ্র করে কিন্তু এখন এখানে পর্যটন কেন্দ্র হিসেবেও বেশ পরিচিতি অর্জন করেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সর্বপ্রথম স্থাপিত বায়ু বিদ্যুৎ প্রকল্প। অ্যাকচুয়ালি এই প্রকল্পটি বন্ধ রয়েছে, কারণ এই পাখাগুলো যখন চালানো হয় না তখন নাকি ওই যে শেষ প্রকল্প, ওই যে ব্রিজটা, ওই ব্রিজটা কেঁপে ওঠে। এই কারণে হচ্ছে এই প্রকল্প নাকি বন্ধ রয়েছে, স্থানীয় লোকের কাছ থেকে আমি শুনেছি। তো যাই হোক, মানে ওইদিকে হচ্ছে মুসাফর ক্লোজার, নোয়াখালীর খুবই সুন্দর একটি জায়গা। তো নোয়াখালীর মানুষজন বলতে পারবে যে আমাদের মুসাফর ক্লোজার আছে, তো ফেনীর লোকজনও কিন্তু বলতে পারবে যে আমাদের এত বড় বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি প্রকল্প কিন্তু আছে। তো ফেনীবাসীর জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গর্বেরও একটি বিষয়। সত্যি কথা বলতে এখানে আসতে পেরে খুবই ভালো লেগেছে, কারণ একটা সুন্দর জায়গা, একটা গুরুত্বপূর্ণ জায়গা যদি আপনার দেখাতে পারি, অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এখানে বসে আপনি সূর্যাস্তটাও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর আপনি চাইলে এখান থেকে হচ্ছে একটা বাইক বা হচ্ছে কিছু যানবাহন ভাড়া নিয়ে একেবারে ওই যে নদীর কিনারায় চলে যেতে পারেন। মুসাফর ক্লোজারের মতো এখানেও খুবই সুন্দর নাকি সি বিচ আছে, যদি এখন সময় নেই তাই আমি যাব না, কারণ আমার আরেকটা জায়গায় যেতে হবে। তো যাই হোক, শেষে একটা কথাই বলি যে ঘর থেকে বের হন, খুব সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখুন আল্লাহর, এবং প্রকৃতির সাথে মিশে যান। দেখবেন জীবন আসলেই অনেক সুন্দর, যেটি আপনি আগে কখনো ভাবেননি। তো অবশ্যই অবশ্যই ঘর থেকে বের হন, সুন্দর দৃশ্য দেখুন, জীবনটাকেও সুন্দর করুন। প্রজেক্টটি দেখা শেষ করে শহরে চলে যাব এবং হাসপাতাল মোড় থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব কাজিরবাগ ইকো পার্কে। বর্তমানে এখন আমি আছি ফেনী জেলার অন্যতম সুন্দর একটি ইকো পার্কে। এটির নাম হচ্ছে কাজিরবাগ ইকো পার্ক। মূলত কাজিরবাগ এলাকাতেই হচ্ছে এই যে ইকো পার্কটি, এই ইকো পার্কটি। আর এই ইকো পার্কে প্রবেশ করতে গেলে আপনার টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য 20 টাকা। ইকো পার্কে হচ্ছে প্রবেশ করার সময় আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার সাথে কোনো হচ্ছে গার্লফ্রেন্ড আছে কিনা বা কোনো মেয়ে আছে কিনা, তাহলে ঢুকতে দিবে না। আপনারা যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন তাহলে কিন্তু ঢুকতে পারবে না। সে বৈধ হচ্ছে একটা সম্পর্ক আপনাদের থাকতে হবে, তাহলে আপনারা এখানে ঢুকতে পারবেন না, সুন্দর দেখতে পারবেন না। এখানে ঢুকলে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ এখানে প্রত্যেকটা হচ্ছে জায়গাগুলোকে আলাদা আলাদা করে জোন করা হয়েছে। যেমন আপনি যখন প্রবেশ করবেন তখন হচ্ছে রাইড, কতগুলো হচ্ছে ফ্রি রাইড পাবেন। তারপর হচ্ছে একটু ভিতরে গেলেই আপনি পেয়ে যাবেন মিনি চিড়িয়াখানা, যেখানে আপনার দেখলেই ভালো লাগবে, কারণ অনেক হরিণ রয়েছে এবং হরিণগুলো খুব কাছ থেকে দেখা যায়, হরিণকে খাবার খাওয়ানো যায়।
তারপরে হচ্ছে আপনার পাখি রয়েছে, বানর রয়েছে, ময়ূর রয়েছে, মানে হচ্ছে অনেক কিছুই রয়েছে। আপনি মানে ছোটর মধ্যে খুবই ভালো করে এনজয় করতে পারবেন। সো এই যে আশেপাশে হচ্ছে ঘুরে, তারপরে এই যে আমি এখন বসে আছি, বসে বসে প্রকৃতিকে উপভোগ করতেছি, আপনি কিন্তু এখানে আসলে এটা করতে পারবেন। অ্যাকচুয়ালি পার্কটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা যদি ফেনী জেলাতে আসেন তাহলে অবশ্যই আসবেন। আর হচ্ছে বিকেলবেলাতে বা স্কুল বা কলেজ টাইম বাদে কিন্তু হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে, সেটা হোক গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড নিয়ে আসা যায় মোটামুটি, কিন্তু স্কুল টাইমে যারা স্টুডেন্ট তারা কিন্তু অ্যালাউ না, এটা কিন্তু আমি বলে রাখছি। সো যারা যারা ফেনী জেলাতে আসেন তারা তো অবশ্যই এই পার্কটি হয়ে যাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এখন এখান থেকে 60 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব চৌধুরী বাগান বাড়ি। বর্তমানে এখন আমি আছি ফেনী জেলার অন্যতম সুন্দর ছোট একটি পার্কে। এটির নাম হচ্ছে চৌধুরী বাগানবাড়ি পার্ক, যেটি ধর্মপুরে অবস্থিত। মূলত এই চৌধুরী বাগান বাড়িতে প্রবেশ করতে গেলে আপনার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা। অ্যান্ড খুবই ছোট একটা জায়গা, কিন্তু ছোটোর মধ্যে মাত্র 2টা পার্ট। একটা পার্টে হচ্ছে আপনি মানে একটু গার্ডেনের মতো হচ্ছে একটা ভাইব পাবেন। আর এখন যেখানে আমি আছি এটা হচ্ছে একটা পুকুরের উপরে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনি এখানে মানে ছোট ছোট কটেজের মতো করা হয়েছে, যেখানে বসে আপনি ওই মানুষটাকে নিয়ে সময় কাটাতে পারবেন বা ফ্যামিলি পার্সনদেরকে নিয়েও সময় কাটাতে পারবেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই পার্কটাতে মূলত হচ্ছে বাচ্চাদের থেকে একটু হচ্ছে আমাদের মতো ইয়ং জেনারেশনরাই বেশি আসে। সো আপনিও যদি হচ্ছে একটু সময় পান এখানে আসবেন। শহর থেকে একটু দূরে হলেও জায়গাটা ছোটোর মধ্যে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। তো আপনি যদি সময় পান অবশ্যই অবশ্যই এখানে আসবেন। আর একটা কথা হচ্ছে, এই বাগান বাড়ি আগে অনেক সুন্দর ছিল, এখন তেমনটা কিছুই নেই। সো আপনার হাতে যদি অতিরিক্ত বেশি সময় না থাকে তাহলে এখানে আসার দরকার নেই। এখন এখান থেকে সদরে যাব এবং সদরে গিয়ে 20 টাকা বাস ভাড়া দিয়ে মোহাম্মদ আলী বাজারে নামবো। সেখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব শশার্দী মসজিদে। আমার পিছনে যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম হচ্ছে শশার্দী মসজিদ, যেটি ফেনী সদর উপজেলার শশার্দী গ্রামে অবস্থিত। স্থানীয়দের কাছে এই মসজিদটি তাকিয়া মসজিদ নামে বেশ সুপরিচিত, কিন্তু কেউ কেউ ফখরুদ্দিন মুবারক শাহ মসজিদ নামেও বিশেষভাবে চিনে থাকে। এই মসজিদটি ফখরুদ্দিন মুবারক শাহের শাসন আমলে নির্মাণ করা হয়েছিল। তিনি 1338 থেকে 1349 সাল পর্যন্ত বাংলার স্বাধীন সুলতান ছিলেন এবং তিনিই ছিলেন বাংলার সর্বপ্রথম স্বাধীন সুলতানের প্রতিষ্ঠাতা। আর তার শাসন আমলেই কিন্তু এই সুন্দর মসজিদটি নির্মাণ করা হয় এবং তার শাসন আমলে কিন্তু তখনকার রাজধানী ছিল সোনারগাঁ। তিনি একাধারে কুমিল্লা, নোয়াখালী, সিলেট, আরাকান এবং ত্রিপুরা রাজ্য জয়লাভ করার পরে তিনি মনে করেছিলেন যে এর জন্য একটি আলাদা রাজধানী দরকার, তিনি সেটিও করেছিলেন। এবং এই যে শশার্দী, বর্তমানে যেটি শশার্দী ইউনিয়ন হিসেবে পরিচিত, এখানে তিনি দ্বিতীয় রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং প্রতিষ্ঠাকালে তিনি এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেন, ব্যাপক অবকাঠামো নির্মাণ করেন, তার মধ্যে এই মসজিদটি অন্যতম। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর 47টি মসজিদকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত করেছে, তার মধ্যে এই মসজিদটি অন্যতম। এবং এই মসজিদটির উপরে রয়েছে 2 লাইনে 3টি করে মোট 6টি গম্বুজ এবং এই মসজিদটি নির্মাণ করা হয়েছে চুন, সুরকি এবং ইটের সংমিশ্রণে। এর উপরে যে খোদাই করা সুন্দর সুন্দর নকশা দেখলে আপনি অবাক হবেন। এবং ফেনী জেলাতে যদি আপনি ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই মসজিদটি আপনার দেখা উচিত, এই মসজিদটি দেখে যাবেন। তো অবশ্যই অবশ্যই ফেনীবাসী যারা আছেন বা ফেনীতে যারা ঘুরতে আসবেন তারা এই সুন্দর স্থাপনাটি দেখে যাবেন।
এখন এখান থেকে 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব সালাউদ্দিন মোড়ে, এবং সেখান থেকে হাসপাতাল মোড়ে যাব 10 টাকা আবার সিএনজি ভাড়া দিয়ে, এবং সেখান থেকে 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব ছাগলনাইয়াতে, এবং সেখান থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব সাতমঠ দেখতে। আমার পিছনে 7টি বড় বড় মঠ বা মন্দির রয়েছে। এটি হচ্ছে ফেনী জেলার অন্যতম প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন, আর এটির অবস্থান হচ্ছে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া নামক একটি স্থানে। আসলে এটি দেখলে আপনি অবাক হবেন যে একটা জায়গায় 7টি বড় বড় মঠ। তৎকালীন ছাগলনাইয়ার জমিদার বিনোদ বিহারীর বাড়িতে এই 7টি মঠের অবস্থান। আমার হাতের সামনেই রয়েছে বড় বড় 4টি মঠ, এবং আমার পিছনে রয়েছে আরো বড় বড় 3টি মঠ। আসলে একসাথে এতগুলো মঠ আমি কখনো দেখিনি। কখনো জোড়া মঠ দেখেছি, কখনো সিঙ্গেল মঠ দেখেছি, কিন্তু একসাথে 7টি মঠ আসলে আমার দেখা এই প্রথম যে এতগুলো মঠ একসাথে। তো আপনারা যদি আসেন এখানে কিন্তু একসাথে এই 7টি মঠ দেখতে পারেন। যদিও মঠের অবস্থা অনেক খারাপ, এখন হয়তোবা সংস্কার করবে বা করা হচ্ছে। তো যাই হোক, আপনারা যদি ফেনী জেলা ঘুরতে আসেন এই 7টি মঠ দেখলে আপনার ভালো লাগবে, কারণ বাংলাদেশের মনে হয় না আর কোথায় একসাথে এরকম 7টি মঠ পাওয়া যায়। আমার পিছনে আরেকটি বড় মন্দির রয়েছে। আসলে এটি এক মন্দির নামে পরিচিত, কারণ এই মন্দিরটি হচ্ছে খুবই বড় এবং একটি মাত্র এখানে মন্দির রয়েছে। আপনি সাত মন্দির থেকে দেখতে পারবেন যে এই পাশে পুকুরের এই পাশে আর কি আরো বড় একটি মন্দির রয়েছে। এই মন্দিরের নাম হচ্ছে এক মন্দির। তো সাত মন্দির আর এক মন্দির একেবারে একই জায়গায়, আপনি কিন্তু হচ্ছে এসে খুব ভালো করে দেখে যেতে পারবেন। এবং এটির অবস্থান হচ্ছে গিয়ে পুকুরের এপার আর ওপারে। আপনি যখন সাত মন্দিরে হচ্ছে এসে নামবেন, দেখবেন যে পুকুরের এপারে এক মন্দির। আপনি চাইলে হচ্ছে এই এক মন্দির এসে এক মন্দিরের সৌন্দর্য বা এই এক মন্দিরটাকে বা মঠটাকে দেখে যেতে পারেন। এখন এখান থেকে সরাসরি চলে যাব ছাগলনাইয়াতে, এবং ছাগলনাইয়া থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব চাঁদগাজী ভুইয়া মসজিদে। আমার পিছনে যে 3 গম্বুজ বিশিষ্ট সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম হলো চাঁদগাজী ভুইয়া মসজিদ। চাঁদগাজী ভুইয়া মসজিদটি ফেনী জেলায় অবস্থিত মুঘল আমলের অন্যতম একটি নিদর্শন, এবং এই চাঁদগাজী ভুইয়া মসজিদটি নির্মাণ করেন এখানকার মুঘল আমলের সময় মুঘল সাম্রাজ্য নামে খ্যাত যিনি এখানকার খাজনা উঠাতেন চাঁদগাজী ভুইয়া। চাঁদগাজী ছিল মূলত ফেনীর পূর্বাঞ্চলের একজন স্বনামধন্য জমিদার। তিনি মুঘল আমলের সময় এই অঞ্চলে পদার্পণ করেন। তিনি সর্বপ্রথম 1635 সালে এই ফেনীতে আসেন, কিন্তু সর্বপ্রথম তিনি ফেনীর সোনাগাজী উপজেলাতে আসেন, কিন্তু নদী ভাঙনের ফলে তিনি সেই স্থান থেকে এখানে তার ধন সম্পদ এবং লোকবল নিয়ে চলে আসেন এবং এখানেই আবার পুনরায় জমিদারিত্ব স্থাপন করেন। মুঘল সাম্রাজ্য পতনের পরপরই তার এই জমিদারিত্ব শেষ হয়ে যায়, কিন্তু এই যে চাঁদগাজী ভুইয়া নামে যে জমিদার ছিল, ইনি অত্যন্ত ধর্মভীরু একজন মানুষ ছিলেন। তিনি এই যে মসজিদটি নির্মাণ করেন, এবং আপনার খোঁজ নিলে দেখতে পারেন যে এই এলাকায় অসংখ্য দিঘি, মানে চাঁদগাজী ভুইয়া নামে অসংখ্য দিঘি আছে, এবং অনেক নির্মাণ তিনি এখানে করেছিলেন বা অনেক উন্নয়ন তিনি এই এলাকার করেছিলেন। মসজিদটিকে খুবই সুন্দর করে স্থাপন করা হয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু মসজিদটি, এবং মসজিদের উপরে রয়েছে 3টি গম্বুজ, যার মাঝখানের গম্বুজটি অনেক সুন্দর, এবং গম্বুজের উপরে খুবই সুন্দর করে নকশা করা হয়েছে, কলসাকৃতির নকশা করা হয়েছে, এবং তার উপরে পাতা আকৃতির খুব সুন্দর করে নকশা করা হয়েছে। আর আপনি যদি এর সামনের দিকটা দেখেন, দেখবেন যে খুবই সুন্দর করে নকশা করে এটি নির্মাণ করা হয়েছে। আসলে খুবই সুন্দর একটি মসজিদ। আপনি যদি ফেনী শহরে আসেন বা ফেনী যদি ভ্রমণ করতে আসেন, এই মসজিদটি দেখে যাবেন মাস্ট। এখন এখান থেকে সরাসরি চলে যাব শহরের মহিপাল বাস স্ট্যান্ডে। সেখান থেকে 25 টাকা দিয়ে বাসে করে যাব সেবারহাটে। তারপরে সেখান থেকে 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব প্রতাপপুর জমিদার বাড়িতে। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে একটি জমিদার বাড়ি, এবং এই বাড়িটির নাম হচ্ছে প্রতাপপুর জমিদার বাড়ি।
এই জমিদার বাড়িটি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার অন্যতম বিখ্যাত একটি জমিদার বাড়ি ছিল। 1760 সালের দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এবং এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন তিনকুড়ি সাহার দুই পুত্র রামচন্দ্র সাহা এবং রামসুন্দর সাহা। এই জমিদার বাড়ি স্থানীয়দের কাছে প্রতাপপুর জমিদার বাড়ি কিংবা রাজবাড়ি হিসাবেও বেশ সুপরিচিত এবং আপনি জানলে অবাক হবেন যে 2002 সাল পর্যন্ত এই জমিদার বাড়িতে এদের বংশধররা বসবাস করত। এই জমিদার বাড়ির বংশধররা কিন্তু এখনো টিকে আছে। তারা ঢাকা, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা এবং কলকাতায় বসবাস করেন এবং এই জমিদার বাড়িতে কিন্তু তারা দুইবার আসে বছরে। সেটা হচ্ছে এখানকার জমিদারের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো বর্গা দিয়ে রাখছে এবং এই বর্গার টাকা নিতেই তারা কিন্তু বছরে 1 থেকে 2 বার এখানে আসে। এই জমিদার বাড়িতে যদি আপনি আসেন তাহলে এই জমিদার বাড়ির বেশ কয়েকটা অবকাঠামো আপনি দেখতে পারবেন। এখনো মোটামুটি ভালোভাবে টিকে আছে, কিন্তু সংস্করণের অভাবে এটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বিনীত অনুরোধ করব এখানে সরকারি কর্মকর্তা যারা প্রত্নতাত্ত্বিক বিভাগে এই যে ফেনী জেলাতে কাজ করে তারা যেন এই যে জমিদার বাড়িকে সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করেন এবং এখানটাকে একেবারে পর্যটনী একটা স্পট করেন, যেন মানুষ এখানে এসে এই যে জমিদার বা রাজবাড়ি বলেন এর ইতিহাস জানুক এবং বাংলার ইতিহাস সম্পর্কে শিখুক, জানুক এবং দেখুক।